আসসালামু আলাইকুম। শুরু করছি এক সমুদ্র প্রেম পর্ব 17। লিখেছেন নুসরাত সুলতানা সেজুতি। মৈত্রী কাঁদছে, চকচকে অশ্রুতে গাল ভেজা। জীবনের এতগুলো বছর কেটেছে, অসংখ্য ছেলের থেকে পেয়েছে প্রেমের প্রস্তাব, কখনো ফিরে তাকায়নি অবধি। অথচ এই প্রথমবার কাউকে ভালো লাগলো, ভালোবাসলো, কিন্তু মানুষটা রইল অধরা। সাদিফ অন্য কাউকে পছন্দ করে জেনে বুক ভাঙছে কষ্টে। এতটা কষ্ট হয়তো মানুষটা ওকে নাকচ করলেও হতো না। যদি সে ফিরিয়ে দিত, মৈত্রী ছাড়তো কি? পিছু এটে একদিন না একদিন আদায় করতো ভালোবাসা। কিন্তু যায় হৃদয় অন্য কারো দখলে, তাকে কি করে পাওয়া যায়? মৈত্রী চোখ মুছতে মুছতে দৌড়ে ঘরে ঢুকেছিল, তখনই সামনে পড়ল পুষ্প। বর্ষাকে সাজানো শেষ করেছে কেবল, সে তাড়াহুড়ো করে যাচ্ছিল প্যান্ডেলে। মৈত্রীকে কাঁদতে দেখে দাঁড়িয়ে গেল, অবাক হয়ে বলল, কাঁদছো কেন মৈত্রী, কি হয়েছে? মৈত্রী থমকায়। পুষ্পকে দেখে তার অশ্রু জল উপচে আসে, দুঃখ বাঁধ ভাঙ্গে। যত্রতত্র চোখের সামনে ভেসে ওঠে সাদিপ পুষ্পর পাশাপাশি চিত্র। মানুষ স্পষ্টে এক এক করে স্পষ্ট ধরা দিল সব, মিলে গেল হিসেব। সেদিন জবা বেগম সাদিবকে টেনে নিয়ে গেলেন, দাঁড় করালেন পুষ্পর ছবি তোলার জন্য। তারপর কাল রাতে অনেক জায়গায় ফেলেও সাদিব গিয়ে বসলো পুষ্পর পাশে। পিওর সঠিক মিথ্যে বলেনি মেয়েটা। মৈত্রী ডুকরে কেঁদে উঠতেই চমকে গেল পুষ্প। অস্থির হয়ে বলল, এই মৈত্রী, কি হলো তোমার? মৈত্রী নিজেকে সামলায়, টলমলে চোখে তাকায়, কান্নায় বুঝে আসে তার কণ্ঠ। পুষ্পর গাল ছুঁয়ে বলে, তুমি অনেক ভাগ্যবতী আপু, তোমার কপাল সোনায় বাঁধানো। যে মানুষটাকে আমি গত 3 দিনে 300,000 কোটি বার চেয়েছি, সে আপোষে ধরা দিল তোমায়। বলে দিয়ে ছুট্টে কামরায় ঢুকে গেল সে। এটা শান্তা আর সুপ্তির ঘর। পুষ্পর মাথার উপর দিয়ে গেল সব। কি বলে গেছে মেয়েটা? সে আদতও কিছু বুঝেনি। মৈত্রী দৌড় বন্ধ করে দিল তার মুখের উপর। পুষ্প চাইল একবার দেখবে ওর কি হয়েছে। পর মুহূর্তে বন্ধ দরজার দিকে চেয়ে ভাবল, না থাক, এখন দরজা ধাক্কালে বিষয়টা পাঁচকান হবে। গিজগিজে মানুষের এক একজন এক এক রকম কথা বলবে। থাক বরং। ওদিকে পাত্রপক্ষ এসেছে, গেট ধরার মূল দায়িত্বটাও তার উপরেই। সে ঝেড়ে ফেলল মৈত্রীর চিন্তা, দ্রুত পায়ে চলল উঠোনের দিকে। সাদিব ঘরে ঢুকেই গায়ের পাঞ্জাবি খুলে ছুঁড়ে মারল ফ্লোরে। এতটুকু পথ আসতেই চুলকাতে অবস্থা করুন, সাদা চামড়া রক্তিম, স্থানে স্থানে ফুলে ফেপে গিয়েছে। সাদিফ উফ উফ করতে করতে পরনের প্যান্টটাও খুলে ফেলল। তারপর পুরো দমে শুরু করলো চুলকানো। নখ বিঁধে রক্ত বের হলেও কমছে না। সে হাঁসফাঁস করতে করতে একবার কোমরের উপর দিক চুলকায়, একবার নিচের দিক, অথচ কমার নাম নেই। সাদিব বেগবান পায়ে ওয়ার্ড্রপের কাছে এলো। উপরে রাখা সরিষার তেলের বোতল নিয়ে ছিপি খুলে গল গল করে ঢেলে দিল গায়ে। সারা শরীরে মেখে মেখে চপচপে বানালো। সময় নিয়ে দম ফেলে ছুটল ওয়াশরুমে। কমপক্ষে কয়েকবার গায়ে সাবান দিয়ে ঘষে ঘষে গোসল সারল। ঘষা মাজার তোপে ছাল উঠে যাওয়ার জোগাড়। অনেক কষ্টে চুলকানি সহনীয় হয়। সাদিব দুহাত তুলে শুকরিয়া আদায় করলো এ যাত্রায় প্রাণে বাঁচার। পাক্কা 20 মিনিট পর কোমরে তোয়ালে পেঁচিয়ে ওয়াশরুম ছাড়ল। বের হতে না হতেই ফোনের রিংটোন বাজে। বিছানায় রাখা ছিল জবা বেগমের কল। সাদিব কানে গুজে বলল, হ্যাঁ বলো। কিরে বাবা, কই তুই? এই তো ঘরে। ঘরে কি করছিস? আসবি না এখানে? পাত্রপক্ষ এসে গেছে তো। হ্যাঁ আসছি, রাখো। কথা বলতে বলতে দরজার দিক ঘুরল সাদিব। পেঁচানো তোয়ালের ভাঁজ খুলল বেখেয়ালেই। অমনি সামনে থেকে সজোরে আ বলে চিৎকার মারল মারিয়া। চোখ চেপে ধরে ঘুরে গেল পিছনে। সাদিব চমকে গেল, হকচকালো। চোখ দুটো মার্বেলের সাইজ। একবারে নিজের দিক তাকালো, একবার মারিয়ার দিক। ঘটনা বুঝতেই হুড়মুড়িয়ে তোয়ালে ঝাপটে নিল সাথে। পরপর খেকিয়ে বলল, এই মেয়ে, এই আমার ঘরে কি করছেন আপনি? মারিয়া ফিরল না। সে লজ্জায় মিশে যাচ্ছে মাটিতে, চোখ দুটো খিচিয়ে বুঝে রাখা। আপনি প্লিজ প্যান্টটা পরুন আগে। সাদিফের রাগ সপ্তম আকাশে উঠে গেল। প্যান্ট পরুন মানে? সে কি দাঁড়িয়ে আছে, এমন ভাব করছে যেন কি না কি দেখে ফেলেছে। কথাটা ভাবার মাত্রই নিজেই সজাগ হলো। সন্দেহীন কণ্ঠে বলল, আপনি কি কিছু দেখেছেন? মারিয়া ঘুরে দেখেই ঘন ঘন মাথা নাড়ালো। না কিছু দেখিনি। শিওর? হ্যাঁ শিওর।
সাদিব মুখ ফুলিয়ে স্বস্তির শ্বাস ফেলে বলল, যাক। এরপরই কর্কশ কণ্ঠে বলল, কিন্তু আপনি আমার ঘরে কেন? মারিয়া কি বলবে বুঝে না সাদিবকে অমন একে বেঁকে বাড়িতে ঢুকতে দেখে ভীষণ আনন্দ পেয়েছিল। তার ওষুধ কাজ করেছে বুঝতে বাকি নেই। আরও বেশি মজা দেখতে এসেছিল এখানে, লুকিয়ে চুরিয়ে দেখবে চুলকে চুলকে ব্যাটার মর্মান্তিক দৃশ্য। কিন্তু কে জানতো এই লোক ঘরের ভেতরে জামা প্যান্ট খুলে চুলকাবে। ইস, কি কেলেঙ্কারি হয়ে যেত আরেকটু হলে। কিন্তু এখন বলবে কি? সাদিব অধৈর্য হয়ে বলল, কি ব্যাপার, এসেছিলেন কেন বলছেন না যে? মারিয়া ঠোঁটের আগায় যা এলো তাই বলল, ধূসর ভাইয়াকে খুঁজতে এসেছিলাম। সাদিব টেনে টেনে বলল, ধূসর ভাইয়া কেন? শ্রদ্ধেয় আপু, আপনি না তার বন্ধু? বন্ধুকে কেউ ভাইয়া বলে? মারিয়া ভেংচি কাটলে কটমট করল। এই লোক সব জেনে শুনে নাটক করছে। সাদিব বলল, তা ধূসর ভাইয়া বুঝি আপনার আসার পথ চেয়ে বসে থাকবেন এখানে, যে কখন আপনি আসবেন আর তাকে কোলে করে নিচে নামাবেন? ভাইয়া প্যান্ডেলের ওখানে আছে, যান যান, ঘর ফাঁকা করুন আমার। মারিয়া নাক ফুলায়। অভদ্র লোক এমন ভান করছে যেন কক্ষ নিয়ে নিয়েছে। তার সাদিবকে কঠিন কিছু শোনাতে মন চাইল, কিন্তু দমে গেল পরক্ষণেই। এই লোকের সাথে তর্কে জড়িয়ে লাভ নেই, এমন এমন কথা বলে নিজেই অস্বস্তিতে পড়ে যায়। তাই মনে মনে হার মেনে চুপচাপ হাঁটতে নিলেই সাদিব ডাকলো, এই শুনুন। মারিয়া চোখ রাঙিয়ে তাকায়। দৈবাত্য আক্ষেপটুকু গিলে ফেলে রুষ্ট কণ্ঠে বলে, আপনাকে বলার মতো আমার কাছে কোনো ভাষা নেই। শুধু শুধু খারাপ লাগছিল এতক্ষণ। আসলে একদম ঠিক কাজ করেছি আপনার জামায় বিচুতি পাতা দিয়ে। তবে আমার উচিত ছিল আজ তো আপনিটাকেই নিয়েই বিচুতি বাগানে ছেড়ে দেওয়া। চুলকাতে চুলকাতে এইখানেই শহীদ হয়ে যেতেন, আমি দেখতাম আর হাততালি দিতাম। অসহ্য লোক কোথাকার। ক্ষোভটুকু গলগল করে উগরে দিল মারিয়া, হনহন পায়ে চলে গেল। তারপর সাদিব আহামক বনে থাকলো কিছুক্ষণ। পুরো কথা মাথায় ঢুকতেই বৃক্ষ তালু অবধি দাউ দাউ করে জ্বলে উঠল। এই মেয়েই আসল কালপ্রিট। ওই তাহলে পাঞ্জাবিতে বিচুতি পাতা লাগিয়েছে। সাদিব চিবুক শক্ত করলো। ঠিক আছে, ব্যাপার না, শপথ করলো। মিস ম্যালারিয়া, আমি সাদিব কথা দিচ্ছি, এর দ্বিগুণ প্রতিশোধ আমি তুলব। ধূসরের অমৃষ্টন খড়খড়ে হাতের মুঠোয় বন্দি হয়েও কোমল হস্তর কোনো হেলদোল নেই। সে দিব্যি আছে আনন্দে। এই ছোট ছোট স্পর্শ অনেক চাওয়া পাওয়া পরে মিলছে যে। প্রিয় মোহমীয় হেসে আর চোখে ধূসরের দিকে চাইল। লম্বা মানুষটার গালের একপাশ দেখে মনে মনে আওড়ালো, আপনাকে ভালোবাসার পর থেকে আমি তো এক মুহূর্ত একা ছিলাম না ধূসর ভাই। সর্বক্ষণ যে মানুষ আপনাকে হৃদয়ের প্রকোষ্ঠ আর মস্তিষ্কের নিউরনে নিয়ে ঘুরছে, সে একা থাকতে পারে? ধূসর তাকালো তখনই। পিউ দ্রুত চোখ ফেরায় এনে ফেলে পায়ের পাতায়। ধূসর বলল না কিছু, বরং আরেকটু শক্ত করে হাত আঁকড়ে দাঁড়িয়ে থাকে। গেটের কাছে হইচই বেঁধেছে। টাকা নিয়ে তর্কও লেগেছে দুই পক্ষের। দাবি মানছে না ছেলেপক্ষ। এদিকে টাকা আদায় না গেলে হলে গেট খুলবে না, স্পষ্ট কথা মেয়ে পক্ষের। শোরগোল কানে আসতে পিউ উৎসুক হয়ে তাকালো। গলা উঁচিয়ে উঁচিয়ে চেষ্টা করলো দেখার। তার ভীষণ ইচ্ছে করছে ওখানে যেতে। গ্রামের বিয়েতে গেট ধরার মজাই আলাদা। আজ অবধি সৌভাগ্য হয়নি এসবের, কিন্তু শত প্রয়াসেও লাভ হয় না। এত মানুষের ভিড় ঠেলে তার চোখ পৌঁছাতে পারল না কাঙ্ক্ষিত জায়গায়। ব্যর্থ হয়ে সোজা হয়ে দাঁড়ালো। অনুরোধ করলো, একবার যাই না ধূসর ভাই? না। নিম্নভার কণ্ঠে দীর্ঘশ্বাস ফেলল পিউ। মন খারাপ করে বলল, ছেলে তো সব জায়গায় থাকে, এরকম হলে তো নিজের বোনের বিয়ের গেটটাও ধরতে পারবো না। ধূসর বাঁকা চোখে চাইল। পিউ মিনমিন করে বলল, না আসলে বলছিলাম যে। ধূসর আবার সামনে তাকায়, অকটপটে উত্তর দেয়, এখানকার ছেলেরা ভালো নয়। গতকালকের কথা মনে নেই? তোর নেই জানি, কিন্তু আমার আছে। আর তাই কোনো রিস্ক আমি নেব না। যা বলছি ভেবেচিন্তে বলেছি। আমার সাথে একদিন দাঁড়িয়ে থাকলে তোর জাত যাবে না নিশ্চয়ই। ধূসরের গমগমে কণ্ঠস্বর, তার জড়তিবিহীন নিরুত্তাপ আচরণ পিউর ভেতরে আরও ভারী করে দোলা দিল। আবডালে লুকানো এই অদেখা অধিকারবোধ শিরশির তুলল হৃদয়ে। সে বিমোহিত চেয়ে থেকে ভাবল, একদিন কেন, এত শতাব্দী আপনার পাশে দাঁড়িয়ে থাকতেও প্রস্তুত আছি আমি। কোত্থেকে মোতালেব এসে হাজির হলেন, হাতে ভারী স্টিলের গামলা, পুরোটা ভর্তি মশলাদার চিকেন রোস্ট দিয়ে। ধূসরকে দেখে আমোদে কণ্ঠে বললেন, আরে এই দেখো তুমি এখানে। আমি সারা প্যান্ডেল খুঁজছিলাম।
পিউর চোরের মন ছোট মামাকে দেখেই ঘাবড়ালো। ধূসরের মুঠোয় থাকা হাতটা মোচড়ানো শুরু করলো অমনি, যাতে ধূসর ছেড়ে দেয়। না হলে কি নাকি ভেবে বসবেন উনি। মুরব্বী মানুষ, এভাবে একজোড়া সমর্থ মেয়ে ছেলে একে অন্যের হাত ধরে রাখলে কি ভালো ভাববে? কোনো দিন না। অথচ ধূসর ছাড়লই না। পিউ অসহায় লোচনে তাকালো না। মোতালি ব্যস্ত ভীষণ, এক পলক ওদের হাতের দিকে দেখেননি অবধি। অমন তাড়াহুড়ো কণ্ঠে ধূসরকে বললেন, কাল বলে না তোমরা সবাই পরিবেশন করবে, চলো। আমি তো শ্বাসও ফেলতে পারছি না, এই দেখো রোস্ট সার্ভিস দিচ্ছি। ধূসর মৃদু হেসে বলল, হ্যাঁ করব, আপনি যান আঙ্কেল, আমি আসছি। আচ্ছা বেশ বেশ, আমি যাই। এই পিউ, বরযাত্রীর সাথে খেতে বসিস কেমন? পিউ ভীত হয়েই মাথা দোলালো। শঙ্কিত নজরে ধূসরের দিকে চেয়ে বলল, ছোট মামা কি ভাবলেন কে জানে। কি ভাববেন? না মানে এই যে আপনি আমার হাত ধরে আছেন সে নিয়ে। ধূসর কপাল বাঁকালো, পরপর শিথিল করে বলল, পৃথিবীতে সবার মাথায় তোর মতো গোবর নেই। পিউর মুখটা চুপসে গেল, বিড়বিড় করে বলল, বলেছে ওনাকে? কিছুক্ষণ পর ধূসরের ফোন বাজলো। বাম হাত দিয়ে পকেট থেকে বের করে রিসিভ করলো। ওপাশ থেকে ইকবাল আহাজারি করে বলল, ধূসর ভাই আমাকে বাঁচা। ধূসরের মুখভঙ্গি পাল্টে গেল ততক্ষণে। কি হয়েছে? সে যতটাই উদ্বিগ্ন হয়, ইকবাল ততটাই বোকা বোকা কণ্ঠে জানালো, আমি হারিয়ে গিয়েছি। ধূসর ভ্রু গোটালো, বুঝতে না পেরে বলল, হারিয়ে গিয়েছিস মানে? সেকেন্ডে ভেসে এলো ইকবালের কাঁদো কাঁদো সুর। বলল, এই লোককে জিজ্ঞেস করেছিলাম মজুমদার বাড়িটা কোথায়, উনি একটা রাস্তা দেখালেন। সে রাস্তা দিয়ে এসে দুটো বাড়ি দেখতে পাচ্ছি, দুটোই বিয়ের গেট সাজানো। এখন আমি কোনটায় ঢুকবো? ঘটনা বুঝতে ধূসরের মিনিট খানিক সময় লাগলো। সতর্ক কণ্ঠে বলল, ওয়েট ওয়েট, তুই কি কোনোভাবে গ্রামে? হ্যাঁ রে ভাই হ্যাঁ। ধূসর বিস্ময় নিয়ে বলল, কিন্তু কেন? সেসব পরে শুনিস বন্ধু, আপাতত আমাকে এসে নিয়ে যা। হাঁটতে হাঁটতে আমার পা দুটো খুলে যাচ্ছে ব্যথায়। ধূসর বিদ্বিষ্ট শ্বাস ফেলে বলল, তুই ভালো হবি না ইকবাল। হব 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 কালকেই হব, প্রমিস। এখন তো আয় মেরে ভাই। আসছি, রাখ। লাইন কেটে ধূসর আশপাশে তাকালো। দূরে তুহিনকে দেখে ডাক ছুড়ল, তুহিন, এই তুহিন। দ্বিতীয় ডাক কানে গেল তার। ধূসরকে দেখেই ছুটে এসে বলল, হ্যাঁ ভাই। দুটো চেয়ার এনে দেবে? এখনই দিচ্ছি। ছেলেটা আবার ছুটে গেল, দু হাতে দুটো লাল রঙের প্লাস্টিকের চেয়ার এনে বলল, এই যে ভাই। আচ্ছা তুমি যাও, রাদীপকে দেখলে একটু ডেকে দিও। ঠিক আছে। তুহিন যেতেই ধূসর ইশারা করলো, বস। পিউ বসতে বসতে শুধালো, ইকবাল ভাইয়ের কোনো সমস্যা হয়েছে? না। আমরা কি এখন বসে থাকবো? খাবো না। ধূসর বিরক্ত চোখে চাইলো, এত কথা বলিস কেন? পিউ ঠোঁট টিপে চুপ করলো। একটু পর হাজির হলো রাদীপ। ছোট্ট ছেলেটাও পাঞ্জাবি পাজামা পরেছে, আজ চমৎকার লাগছে দেখতে। গুরুতর ভঙ্গিতে বলল, বড় ভাইয়া ডেকেছ? হ্যাঁ। ধূসর পকেট থেকে ওয়ালেট বার করলো, 100 টাকার তকতকে নোট নিয়ে বাড়িয়ে দিল ওর দিকে। বলল, এটা তোর। রাদীপ ঝলমলে হেসে হাতে নিল। কোকড়া চুল দুলিয়ে বলল, থ্যাংক ইউ। ছুট লাগাতে গেলেই ধূসর ধরে ফেলল হাত। এমনি এমনি দিইনি, কাজ আছে। ছেলেটা ভরকে গেছিল ধূসর টেনে ধরায়। কথাটা শুনে আগ্রহ ভরে বলল, কি কাজ? ধূসর পিউকে দেখিয়ে বলল, ওকে পাহারা দিবি, যতক্ষণ না আমি আসবো ও যেন কোথাও না যায়। পিউ হা করে বলল, এটা কি হলো? ধূসর সেই উত্তর দেয় না, উল্টে রাদীপকে বলল, বুঝেছিস? রাদীপ মাথা ঝাঁকায়, বুঝেছে। পরপর পাশের চেয়ারখানা দখল করে বসে। ধূসর চলে গেল গেটের দিকে। জটলা ছেড়েছে, বরপক্ষ হার মেনেছে, টাকা বুঝিয়ে দিয়ে সক্ষম হয়েছে ভিতরে ঢুকতে। বেলাল হুটোপুটি করছে বাড়িময়। বন্ধু বান্ধবদের অভাব নেই, সবাইকে দাওয়াত দিয়েছে বোনের বিয়েতে। এত বড় আয়োজন এই গ্রামে আগে হয়নি। সে বাড়িতে ঢুকলো সাদীপকে ডাকতে। কদিনে বেশ জমেছে দুজনের। সারা প্যান্ডেলে ওকে না পেয়ে এলো খুঁজতে। বসার ঘর পেরিয়ে যাওয়ায় সব সময় ডাকলেন রুম্পার বেগম। তিনি যাচ্ছিলেন উল্টো পথে। কিরে তোর এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস? উপরে। রুম্পা ভাবলেন বর্ষার ঘরের কথা বলছে। মৃদু হেসে বললেন, ও বোনের কাছে যাচ্ছিস, যা যা, আর কিছুক্ষণ পর তো সারা জীবনের মতোই চলে যাবে মেয়েটা। বলতে বলতে দীর্ঘশ্বাসও ফেললেন। শেষ কথাটা শুনেই থেমে গেল, বলল, চলে যাবে বলতে? ওমা, বিয়ে করে শ্বশুরবাড়ি যাবে না? বেলাল নেমে আসতে আসতে বলল, সে তো যাবে, কিন্তু সারা জীবনের মতো বললেন কেন খালামণি? তিনি মৃদু হেসে বললেন, বোকা, বিয়ে হলে মেয়েরা কি আর বাপের বাড়ি থাকে? শ্বশুর বাড়ি তো স্থায়ী ঠিকানা। কী যে বলেন!
আপু তো আসবে আবার, তাই না? সে তো আসবে, কিন্তু মেহমান হয়ে, এই যেমন আমরা এলাম, বা ধর তোর বড় ফুপি এলেন, এরকম। কিন্তু এভাবে একসঙ্গে আর যে থাকতে পারবে না, মারলেও মাটি পাবে সেই স্বামীর বাড়ির আঙ্গিনায়। বিলাল স্তব্ধ হয়ে বলল, কি সত্যি বলছেন? তবে কি মিথ্যে? বলি পাগল ছেলে। মেয়েদের জীবনটা এরকম, তারা বাবার বাড়ির অতিথি, চাইলেও যখন তখন বাপের বাড়ি আসতে পারে না, মন ভরে থাকতেও পারে না। দেখবি একটা সময় আসবে, বছর হয়ে যাবে, কিন্তু বর্ষা সংসার সামলাতে গিয়ে এই বাড়ির মুখও হতে পারছে না। বেলালের মুখ বিবর্ণ হয়ে এলো। এতদিনে বিয়ে মানে হইচই আনন্দ উল্লাসে ভেবে আসা সে হঠাৎই বাস্তবটাকে পড়তে পড়তে চিনে ফেলল। চোখের সামনে জেগে উঠল বর্ষার সাথে তার সমস্ত খুনসুটি। আজকের পর এ আজকের পরেও এই বাড়ির মেহমান হবে, চাইলেও আসতে পারবে না, ওখানেই থাকবে। এই সহজ গতানুগতিক বিষয়গুলো দুর্বোধ্য ঠেকল ভীষণ। বোনের জন্য আচমকা হু হু করে উঠল ভেতরটা। বেলাল ঢোক গিলে উপরে তাকায়, পরপর ত্রস্ত পায়ে ছুট লাগায়। রুম্পা হেসে বললেন, দেখো ছেলের কাণ্ড, আসতে যা, পড়ে যাবে তো। বেলাল শুনল, তবে থামল না। এক ছুটে এসে বোনের ঘরের সামনে দাঁড়ালো। বর্ষা খাটেই বসে, পরনে বেনারসি, গা ভর্তি গয়না, সাজগোজের ঝলকে ঘরটা উজ্জ্বলতায় জ্বলছে। বেলালকে চোখ ভরে উঠে ছলছল চোখে চেয়ে রয়। বর্ষার রুমে মারিয়া একাই, বাকিরা সবাই নিচে। কথা বলতে বলতে হঠাৎ সে তাকালো এদিকে। বেলালকে দেখে স্বভাবসুলভ কণ্ঠে বলল, এখানে কি চাই? বেলাল উত্তর দিল না। মারিয়া বলল, বর্ষাকে কেমন লাগছে বেলাল? বর্ষা চোখ পাকালো ওর দিকে চেয়ে। মারিয়া ঠোঁট টিপে হাসছে। ওরা দুজনেই জানে বেলাল প্রশংসা করবে না, উল্টে বলল, রাক্ষসীর মতো লাগছে। অথচ ছেলেটা উত্তর দিল না, নরম চোখে তাকিয়ে রইল। কটর ভর্তি জল খেয়াল করতেই বর্ষার হাসি মুছে গেল। উদ্বেগ নিয়ে বলল, কি হয়েছে তোর? বেলাল নিরুত্তর। আচমকা দ্রুত বেগে এসে ঝাপটে ধরল তাকে, শব্দ করে কেঁদে উঠল। বর্ষা চমকে যায়, মারিয়া অবাক হয়। বেলাল বাচ্চাদের মতো কেঁদে কেঁদে জানালো, আপু, আপু তুই যাস না, আমি তোকে ছাড়া থাকতে পারবো না। বর্ষা ঠোঁট ফাঁকা করে মারিয়ার দিকে তাকায়। জীবনে একটা ভালো কথা না বলা ভাইয়ের মুখে এসব শুনলে হতবিম্বল সে। কিন্তু ভালোবাসা কি কম ছিল? সেই ভালোবাসা জেরেই গলায় কান্নারা দলা পাকায় এসে নিজেও আর্তনাদ করে কেঁদে ওঠে। দু হাতে শক্ত করে জড়িয়ে ধরে বেলালকে। দু ভাই বোন পাল্লা দিয়ে কেঁদে ওঠে। মারিয়া টলটলে নেত্রে চেয়ে চেয়ে দেখে সব। নিজের ভাইটার স্মৃতিও নাড়া দিল মনে। তার সাথে সাথে ঘরের চার দেয়ালও সাক্ষী রইল ভাই বোনের এই আবেগঘন মুহূর্তের। প্রিয় আশাহত শ্বাস ফেলে ফেসবুকে খুলে বসে। আপাতত সে যে নড়তে পারবে না জানা কথা। তক্ষুনি রাদীপ সন্দিহান কণ্ঠে বলল, তুমি নিশ্চয়ই ভালো না পিউপু? পুষ্প আপু মনে হয় অনেক ভালো, তাই না? পিউ ভ্রু গুছিয়ে তাকায়। রাদীপ তো পুষ্পের থেকে ওকে বেশি পছন্দ করে। হঠাৎ এই ছেলে উল্টো গান গাইছে কেন? সংশয় নিয়ে শুধালো, আমি ভালো না? রাদীপ দুপাশে মাথা নাড়ল। না। পিউ ঠোঁট ফুলিয়ে বলল, তুই এই কথা বলতে পারলি? আমার কি দোষ? এমনি এমনি কি বলেছি? এই দেখো, বড় ভাইয়া সব সময় তোমাকে চেক দেয়, খেয়েছো কি না, পড়েছো কি না, রাত জেগে ফোন টিপছো কি না, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছ কি না, কলেজ ফাঁকি দিচ্ছ কি না, এমনকি টেলিভিশন সিরিয়াল দেখলেও বকা দেয় তোমাকে। কই, পুষ্প আপুকে তো দেয় না। তুমি নিশ্চয়ই কিছু করেছো যেটা পুষ্প আপু করে না, আর তাই ধূসর ভাই ওনার সাথে এসব করে না। তুমি ভালো হলে ভাইয়া এমন খবরদারি করতেন না, আমি নিশ্চিত। পিউ মনোযোগ দিয়ে শুনল, নিজেও ভাবুক হয়ে বলল, আমারও তো একই কথা। উনি এমন করেই আমার বিভ্রান্ত করছেন। আর আজকাল যা করে বেড়াচ্ছে তাতে তো। পিউ আনমনে বলছিল, হুঁশ ফিরতে থেমে গেল। রাদীপ বলল, তাতে তো কি? কিছু না। পর মুহূর্তে মুচকি হেসে বলল, আমার যে তোর ধূসর ভাইয়ার এই খবরদারি, এই বকাঝোকাগুলোই ভীষণ ভালো লাগে, আদরে লাগে। সে কি তুই বুঝবি রাদীপ? বুঝবি না। রাদীপ বিস্ময় হয়ে বলল, বকা খেতে কারো ভালো লাগে? আমার লাগে। কেন? বড় হলে বুঝবি। আর 7 বছর পরেই হব তোমার মতো, তখন বুঝবো। হ্যাঁ। রাদীপ মেনে নিল। আচ্ছা। পিউ হঠাৎ উঠতে গেল। রাদীপ ধরফর করে হাত চেপে ধরে বলল, কোথায় যাচ্ছ? ওয়াশরুমে। রাদীপ ঘন ঘন মাথা নেড়ে বলল, না না না, কোথাও যাওয়া যাবে না, বসো বসো। ওয়াশরুমেও যাব না? না, বড় ভাইয়া কি বলে গিয়েছে শুনোনি? তোমার ওঠা নিষেধ। পিউ আশ্চর্য বনে বলল, আরে আমি তো আসবো আবার। কোনো আশা আসি নেই, বসো।
রাদীপ আবার ওয়াশরুমে পেয়েছে তো? রাদীপ সিরিয়াস ভঙ্গিতে বলল, এখানে করে দাও। কিন্তু নো, উঠাউঠি। বড় ভাইয়ের হুকুম অমান্য করাই যাবে না। হুম, নেইভার। পিউ বিহম্বল হয়ে চেয়ে থাকলো কিছুক্ষণ, তারপর ধপ করে চেয়ারে বসে পড়ল। তুই বড় হলে খুব বাজে ডিটেকটিভ হবি রে। তুমি নিজেকেই নিয়ে ভাবো, আর একটু বড় হলেই তো চাচু বিয়ে দিয়ে দিবেন তোমাকে। পিউ চোখ ঘুরিয়ে তাকালো। তোকে বলেছে? বলবে কেন? এটাই তো হবে। এই যে বর্ষা আপুর হচ্ছে, তারপর অন্যের বাড়ি গিয়ে হাঁড়ি পাতিল মাজবে, কাপড় কাচবে, ঘর মুছতে মুছতে সর্দি বাঁধাবে, আর টিস্যু দিয়ে ফ্যাস ফ্যাস করে মুছবে। পিউ বিরক্ত হয়ে বলল, এইটুকু বয়সে এত কথা কে শেখায় তোকে? কেউ না, আমি ছোট থেকেই এমন। ধুর, এর এর থেকে বাড়িতে বসে থাকলেই ভালো হতো। কেন যে এলাম বাইরে? রাদীপ বলল, এসে যখন গেলেই বসে থাকো, বড় ভাইয়া এলে চলে যেও বাড়িতে। পিউ মৃদু ধমক দিল, চুপ কর দুশুর ভাইয়ের চামচা। রাদীপ প্রতিবাদ করে উঠল, আমি ভাইয়ার চামচা নই, আমি ওনার লেফট হ্যান্ড, আর পুষ্প আপু রাইট হ্যান্ড। পিউ কৌতূহল হয়ে বলল, মানে? ওই তো ভাইয়া এসে গেছেন। রাদীপকে অনুসরণ করে পিউ সামনে তাকালো। দুশুরের সাথে ইকবালকে দেখে ঝটকা খেলো। চোখ কচলে আবার তাকালো। না, ইকবাল ভাইয়া তো। উনি এখানে কি করে এলেন? ততক্ষণে দুজন সামনে এসে দাঁড়িয়েছে। ইকবাল ডগমগ হয়ে বলল, এই পিউপু, কি অবস্থা তোমার? পিউ নিশ্চিত হতে বলল, ইকবাল ভাইয়া। ইকবাল ইকবাল ততস্থ হয়ে বলল, এমা, তুমি আমায় চিনতে পারছো না? এই যে আমি ইকবাল, তোমার প্রিয় ধূসর ভাইয়ের একমাত্র কলিজার টুকরা বন্ধুটা। পিউ বসা থেকে দাঁড়িয়ে গেল। রাদীপ ধূসরকে শুধালো, আমি এখন যাব ভাইয়া? যা। সে ছটফটে পায়ে প্রস্থান নেয়। পিউ হতবাক হয়ে বলল, আপনি এখানে কি করে এলেন? ইকবাল ধূসরের কাঁধ পেঁচিয়ে ধরে বলল, জানের জানের জিগার বন্ধুটাকে মিস করছিলাম খুব। রাতে ঘুম আসতো না, কাজে মন বসতো না, খেতে চিবুতে গিলোতে শুতে সবেতে এত এত সমস্যা হতো থাকলে, তাই আর টিকতে পারলাম না, চলেই এলাম। ধূসর বিরক্ত হয়ে বলল, চুপ করবি তুই, যত সব বানানো কথা। ইকবাল দুঃখী কণ্ঠে বলল, ভালোবাসার দাম কোনো দিন দিলি না রে ধূসর, তাই না পিউ? পিউ কিছু বলল না। তার শৈলপ্রান্ত এক জায়গায় গোটানো। গতকাল রাতের কথা ঘুরছে মাথায়। এরকম হুবহু আওয়াজই তো শুনেছিল ফোনে। তবে আপু আড়াল করলো কেন? ইকবাল ভাইয়া ফোন করলেও বা সেটা লুকানোর কি ছিল? আমরা তো 8 জন, তাহলে এই টাকা কত করে ভাগে পড়বে? সত্যি বিরাট কৌতূহল নিয়ে আওড়ালো। জোরাজুরি আর শত তর্কের পর এতটুকু আদায় করেছে বরপক্ষ থেকে। কষ্ট তারা করলেও ভাগিদার তো কম নেই। পুষ্প, শান্তা কেউই তার কথায় কান দিল না। দুজনে গভীর মনোযোগে কচকচে নোট গুনছে। পুষ্প গুনে গুনে শেষ করে বলল, 13,000। শান্তা ভ্রু তুলে বলল, 2,000 কম দিল? তাই তো দেখছি, কত বড় ধরিবাজ, ঠকালো আমাদের, দেখাচ্ছি মজা। সে তেড়ে যেতে নিলে পুষ্প থামিয়ে দিল। টেনে ধরে বলল, যাস না, এখন বললো বিশ্বাস করবে না, ভাববে 2,000 সরিয়ে রেখে এসেছিস। তাহলে কি করবো এখন? এটা তো চিটিংবাজ। পরিবার বোনকে পাঠাবো? তো কি করবি? মনে হয় ভাইয়ার ভাইটার কাজ এসব? টাকা তো তিনিই দিলেন, ওটাকে একটা শায়েস্তার ব্যবস্থা করতে হবে। শান্তা দুপাশে মাথা দোলালো, রাগ নিয়ে বলল, বিয়ে ভেঙে দিই? বিয়ে ভাঙবি? আচ্ছা যা, পারলে মামাকে বল গিয়ে। শান্তা চুপসে গেল। সুপ্তি ঠোঁট টিপে হেসে বলল, আপুর সেই সাহস আছে নাকি? শান্তা চোখ রাঙালো ওকে, তারপর পুষ্পর দিকে চেয়ে বলল, এখন কি করব তাহলে? পুষ্প ভাবুক ভঙ্গিতে গালে হাত দেয়। কিছুক্ষণ মন দিয়ে চিন্তা করে বলল, আগে এই টাকা রেখে আসি, দাঁড়া। বেটা দুলাভাইয়ের জুতো, চুড়ি আর হাত ধোয়ানোর উসিলায় ছোট বাজেট রাখবো ভেবেছিলাম, কিন্তু না, ওনার ভাইয়েরা যখন ঠকিয়ে দিল, তখন একটা বড় অ্যামাউন্ট দাবি করতেই হচ্ছে। সুপ্তি বলল, যদি না দেয়? দেবে না কেন? ভরা বিয়ে বাড়িতে সম্মান বাঁচাতে হলেও দেবে। আর এবার ওখানে বসেই শুনবো। পুষ্প বলল, কারেক্ট, বুদ্ধি আছে তোর। আচ্ছা, তোরা দুটো গিয়ে বরের আসনের ওখানে দাঁড়া। ফাঁকফোকর খোঁজ কিভাবে জুতো আনা যায়। আমি টাকা রেখে এসে পিউকেই ডাকি, ও এসব চুরি টুরি ভালো পারবে। সুপ্তি বুঝতে অক্ষম। সে বোকা গলায় বলল, পিউ পিউপু চুরি ভালো পারবে কেন? ও কি চোর ছিল আগে? পুষ্প বিরক্ত চোখে ফিরে তাকালো। মৃদু ধমকে বলল, বলদ, যা ডেকে নিয়ে আয়। কই গেছে ওটা? গেট ধরার সময় তো দেখিনি। বলা মাত্রই সুপ্তি গাউন উঁচু
উঁচুতে ধরে ছুটল। পিউ মন খারাপ করে দাঁড়িয়েছে। তাকে চেয়ার থেকে তুলে দিয়ে ধূসর বসেছে, পাশেরটা জায়গা নিয়েছে ইকবালকে, আর ওকে কঠিন কণ্ঠে হুকুম দিয়েছে এখানেই দাঁড়িয়ে থাকতে। পিউ একটু পরপর দীর্ঘ শ্বাস ফেলছে। বিয়ে খেতে এলো কত লাফালাফি করার স্বপ্ন নিয়ে। মানুষটা আসবে না বলে বহু কাঠখড় পুড়িয়ে একটা বুদ্ধি বের করেছিল, সফলও হয়েছে। অথচ গ্যারাকলে সেই পড়ল শেষমেশে। যে মানুষটাকে আনার এত তোড়জোড় সেই এখন ওকে এক পাও নড়তে দিচ্ছে না। একেই বলে নিজের পায়ে নিজে কুড়াল মারা। ব্রিটিশের হাতে নবাবের শাস্তি, এর থেকে একা একা এসে ঘুরে গেলে ভালো হতো না? পর মুহূর্তেই পিউ দুদিকে মাথা নেড়ে ভাবল, না না, দুশুরবাই যাই করুক, ওর সাথেই তো করছেন। সে সে যে চোখের সামনে থাকছে এই ঢের। তাকে তো এইভাবে বাসে পাওয়াই যায় না। ওনাকে দিনরাত চোখের সামনে রাখতে একটা কেন 10টা বিয়েতে নড়তে না পারলেও আক্ষেপ নেই। বরং এই এতদিন তাকে ছাড়া কিভাবে থাকতো। আর এই সুবাদে একটু কাছাকাছি হওয়া তো হয়েছে। সাথে নিশ্চিন্ত হতে পারল মানুষটার অভিপ্রায় নিয়ে, ধূসর ভাইয়ের ঠোঁটের স্পর্শ। পিউ ভাবতে ভাবতে তলিয়ে গেল। স্পটে তার মস্তিষ্কে কালকের কথা ভেসে উঠল। পিঠে ধূসরের চুমো দেওয়ার মুহূর্তটা ভেবে ছোট্ট মন ঝাঁকুনি দেয়, কাঁপুনি উঠে বক্ষে। পিউ ঠোঁট ভরে চিলতে চিলতে হাসে। ধ্যান ছুটল ধূসরের গভীর সুরে। পুষ্প। সে যাচ্ছিল বাড়ির দিকে, সহি সালামত স্থানে টাকাগুলো রেখে আসবে বলে। ডানে বামে তাকায়নি অবধি। ধূসরের ডাক শুনে দাঁড়িয়ে গেল। ব্যস্ত পাশ ফিরে তাকালো, স্বাভাবিক সহজ ভঙ্গি। ধূসরের মুখ ছাপিয়ে পাশাপাশি চেয়ারটায় ইকবালকে দেখল বেখেয়ালি। চোখ সরিয়ে আনতে না আনতে মস্তিষ্ক সোজা হলো। ক্ষিপ্রবেগে ইকবালের মুখটায় ছুঁড়ল অক্ষিযুগল। ইকবাল মিটিমিটি হাসছে, চোখে মুখে দুষ্টুমি। এই সময় অপ্রত্যাশিত মানুষটিকে দেখে মাথা ভ ভ করে ঘুরে উঠল। নিস্তব্ধ হয়ে পড়ল পুষ্প, চোখ দুটো বড় বড় করে ফেলল। বিস্ময়ের ভারে হাত থেকে টাকা খসে মাটিতে পড়তেই ইকবাল আওড়ালো, যা পড়েই গেল। পুষ্প কম্পিত কণ্ঠে জবাব দিল, হ্যাঁ হ্যাঁ ভাইয়া, এদিকে আয়। আগের থেকেও ভারী কণ্ঠ, চোরের মনে পুলিশ পুলিশ অবস্থা। পুষ্পর বুক ধড়াস ধড়াস করে লাফাচ্ছে। সে এক পা আগালে ধূসর বলল, টাকা তো লাগে। পুষ্প ভয় ভয় টাকা তুলল। বড্ড কষ্টে কাপা পায়ে এগিয়ে সে ধূসর আর ইকবালের সামনে দাঁড়ালো। আলগোছে ইকবাল দেখল পিউকে। ছোট মেয়েটার মুখমণ্ডল জুড়ে জিজ্ঞাসা। ঘটনার আদপান্ত মাথার উপর দিয়ে যাচ্ছে যে। ধূসরের তীক্ষ্ণ দৃষ্টি এড়াতে পুষ্প চোখ নামিয়ে রাখল নিচে। ইকবালের উপর রাগে মাথাটা টকবক করছে। এইভাবে না বলে কয়ে উড়ে এলো কেন? কোন সাহসে? এখন ধূসর ভাই বুঝে ফেললে সর্বনাশ, মেরেই ফেলবে। পুষ্প মনে মনে দোয়া ইউনুস আওড়ালো কয়েকবার। এর মধ্যে ধূসর প্রশ্ন ছুড়ল, কি খবর তোর? সব কিছু ঠিকঠাক? পুষ্প বিদ্যুৎ বেগে মাথা তোলে, হতভম্ব হয়ে চেয়ে রয়। হঠাৎ এই প্রশ্ন কেন? তাও এখন? এরকম তো কোশমিনও কালেও করেননি। ঠিক শুনল সে, স্বয়ং নিয়ে বলল, হ্যাঁ। ইকবাল আগ বাড়িয়ে বলল, মানে তোমার দিনকাল কেমন যাচ্ছে? পুষ্প তাকালো না, তবে কটমট করে বলল, ভালো। ধূসর তাকে আরও এক দফা অবাক করে বলল, যা। পুষ্প বিস্মিত। ধূসরের অদ্ভুত হাবভাব বিভ্রান্ত করছে মস্তিষ্ক। অনিশ্চিত কণ্ঠে শুধালো, যাব? মেয়েটার বিশ্বাস হলো না তাও। এইভাবে ধূসর ভাই ডাকলেন, আওয়াজ শুনেই তো প্রাণ উষ্টাগত হয়েছিল। অথচ এমনি এমনি সন্ধিহান অথচ নম্র কণ্ঠে বলল, এটা বলতে ডেকেছেন? ধূসর চোখ শুরু করে বলল, অন্য কিছু ভেবেছিলি? পুষ্প ঘন ঘন দুপাশে মাথা নেড়ে বলল, না না। মনে মনে বলল, সে আর বলতে, রুহটাই উড়ে গিয়েছিল। যা তবে। আরেকবার ঘাড় হেলিয়ে হাঁটা ধরল সে। এপাশ ফিরে ইকবালের প্রতি রাগে কিরমির করল। একবার এই লোককে হাতের নাগালে পাক, এখানে আসার মজা বুঝিয়ে দিবে। এর মধ্যে সত্যি হন্তদন্ত হয়ে হাজির হয়। পুরো প্যান্ডেল উঠানোর 3 মাথা গুজে সে হয়রান হয়ে গিয়েছে। তখনই পিউকে দেখতে পেল এখানে। এতটুকু পথে হাঁপিয়ে গিয়েছে সে। জোরে 2বার শ্বাস টেনে বলল, এই পিউপু, তোমাকে আমি কত জায়গায় খুঁজে মরছি জানো? পিউ বলল, না, জানি না। উফ, মজা বাদ দাও, চলো, তোমার কাজ আছে। সত্যি ব্যস্ত ভঙ্গিতে পিউর এক হাত টেনে হাঁটা ধরতেই ধূসর বলল, কোথায় নিয়ে যাচ্ছে ওকে?
শীতল কণ্ঠে মেয়েটার দাঁড়িয়ে যায়, ভিতর লোচনে তাকায়। ধূসরের বসা থেকে উঠতে দেখে আতঙ্ক এক ধাপ বাড়ল। যবে থেকে শুনেছি লোকটা এলাকায় মারামারি করেছে, দেখলেই ভয় লাগে। ধূসর ভ্রু উচালো, তার চুপ থাকায় সুপ্তি নড়ে চড়ে উঠে মিহি কণ্ঠে বলল, দুলাভাইয়ের জুতো চুরি করতে হবে। ওকে নিচ্ছ কেন? ও কি চোর? তারপর পিওর দিক চেয়ে বলল, তুই চোর? পিউ দুপাশে ঘন মাথা তোলায়, তাহলে যাচ্ছিস কেন? কণ্ঠের সাথে চাউনি দেখে সুপ্তির সাথে পিউ ভয় পায়। সে ঠোঁট চেটে উত্তর খুঁজল। এদিকে সুপ্ত হাতটা খামচে ধরেছে তার, ভয় ডর উগলে দিচ্ছে নখে। পিউ মিনমিন করে বলল, বর্ষা আপুকে কথা দিয়েছিলাম, ওনার বরের জুতো আমিই চুরি করব। এখন না গেলে ওয়াদা ভঙ্গ হয়ে যাবে না? ডাহা মিথ্যে কথা ধূসর চিবুক শক্ত করতে পিউ অসহায় কণ্ঠে বলল, একটু যাই, এরকম করছেন কেন? ওখানে বাবা চাচ্চু মামারা সবাই আছেন, কিচ্ছু হবে না। ইকবাল পাশ থেকে বলল, যাক রে ধূসর, বাচ্চা মেয়ে, কতক্ষণই বা বসে থাকতে পারে? ধূসর রাগ গিলে নেয়, ধম করে চেয়ে থাকে পিউর মুখের দিকে। মেয়েটা ভুলেও মাথা তুলল না। এই তুখোর চাউনি তার ভেতরটা গুলিয়ে দেয়। ধূসর আচমকা তার বাম হাতের কোনোই চেপে ধরল। হকচকালো পিউ। ধূসর কড়া কণ্ঠে বলল, একটা কথা শুনে রাখ পিউ, কালকের মতো কোনো অকারেন্স যদি ঘটেছে, কে ঘটালো, কেন ঘটালো, আমি কিন্তু সেসব দেখব না। তবে কনফার্ম খুন করে ফেলবো তোকে। চৈত্র হুমকিতে পিউয়ের মেরুদণ্ড সোজা হয়ে এলো, হাড় ছাপিয়ে চলল উষ্ণর স্রোত। সে দুই ঠোঁট ফাঁকা করে চেয়ে থাকে। সুপ্তির মাথা চক্কর কাটলো, ঘোলা হয়ে এলো চক্ষু। এরকম ডায়লগ সে সিনেমায় বহুত শুনেছে, তাও খারাপ খারাপ লোকদের মুখে। এই প্রথমবার বাস্তবে শুনল। হাঁটু দুটো টলে উঠল তার। ধূসরের মতো ভয়ানক লোকের সামনে দাঁড়িয়ে থাকার সাহস হলো না। পিওর হাত ছেড়ে রুদ্ধ শ্বাস নিয়ে বলল, আমি যাচ্ছি, তুমি এসো। পিউ ঢোক গিলল। আস্তে আস্তে পা বাড়লে তার বিশ্বাস আজ কিচ্ছু হবে না। কাল তো নাচতে গিয়ে অমন হয়েছে, আজ জুতো দুটো চুরি করে এক জায়গায় যে বসবে, টেনেও তুলতে পারবে না কেউ। জীবন এখনও বহুদূর বাকি। ধূসর ভাইয়ার বাচ্চার মা হওয়ার বদলে ওনার হাতে খুন হওয়ার শখ তার নেই। নিজের প্রতি অঢেল অসামান্য বিশ্বাস নিয়ে পিউ এগিয়ে যায়। ধূসর কপাল কুঁচকে রেখে চেয়ারে বসল। ইকবাল মন দিয়ে তার মুখশ্রী দেখল। সে তখনও পিউর প্রস্থান দেখছে। ইকবাল হাসল, পরপর দীর্ঘশ্বাস ফেলে গান ধরল, প্রেম আগুন যার হৃদয় ভরা, অন্য কি বুঝিবে তাহা সেজন ছাড়া? সে জানে তার কেমন করে কি জ্বালা পড়ে বুকে, প্রেমের মানুষ ঘুমাইলে চাইয়া থাকে। ধূসর ঘাড় বেঁকিয়ে তাকালো। ইকবাল গান থামালো তৎক্ষণাৎ, পরপর হেসে ফেলল। ধূসর বলল, মজা নিচ্ছিস? ইকবাল জিভ কেটে দুদিকে মাথা নেড়ে জানালো, না না, পাগল। ধূসর ছোট্ট শ্বাস ফেলল, নে, সমস্যা নেই, আমার মতো অবস্থা হলে বুঝতি। ইকবালের দুষ্টুমি মিলিয়ে গেল। কাঁধে হাত রেখে গুরুতর কণ্ঠে বলল, আর কতদিন অনুভূতি চেপে রাখবি? ধূসরের বিদ্বিষ্ট মুখভঙ্গি যত্রতত্র বদলে যায়। চোখ সরিয়ে সামনে তাকায়, ঠিক আগের স্থানে চেয়ে থেকে বলল, সময় হোক, দেখিস, হিতে বিপরীত যেন না হয়। হবে না? নিজের উপর এত কনফিডেন্স? ধূসর মৃদু হেসে জানালো, নিঃসন্দেহে। তারপর উঠতে উঠতে বলল, চল, খাবার ওই দিকটায় যাই। হ্যাঁ হ্যাঁ, এখন তো ওখানেই যাবে। কথা কম, আয়। ইকবাল হাঁটতে হাঁটতে বলল, বলছিলাম কি ধূসর, শোন না। কি? ইকবাল চিন্তিত কণ্ঠে বলল, তোর চাচা তো আমাকে দেখলে কপাল কুঁচকে ফেলে, সহ্যই করতে পারে না। এখন এখানে দেখলেই কিছু বললে? ধূসর বলল, আমার ভরসা এসেছিস? হ্যাঁ তো কার আর কার? তাহলে চুপ থাক। ইকবাল ঠোঁট আঙ্গুল ধরে বলল, ওকে। হাই দুলাভাইগণ, টেনে টেনে ডাকলু পিও। বরের জন্য পাতা আসন জুড়ে বরসহ মোট 5 জন বসে। নিজেদের আলোচনায় ব্যস্ত ছিল তারা। ডাক শুনে এক জোকে তাকালো। বরের ভাই সাব্বির বলল, দুলাভাইগণ, আমরা এখনো বিয়ে করিনি, তাই আপনার মতো শালি থাকার চান্সও নেই। আপাতত এখানে আপনার দুলাভাই একজন, মিস এই যে আমার ভাই। পিউ ভ্রু উঁচিয়ে বলল, ও তাই, সো সরি, আসলে আপনারা সবাই এত সেজেগুজে এসেছেন, বুঝতেই পারিনি কোনটা বর কোনটা সং। সাব্বির নিজেদের একবার একবার দেখে বলল, আমরা তো সাজিনি, আপনি বোধহয় চোখে মেকআপ নিয়েছেন বেশি, ওজন হয়ে গেছে তাই না? ভাঁড়ে চোখ মেলে তাকাতেই পারছেন না বলে এরকম মনে হচ্ছে। সৈকত বিয়ের বর
বলে ঠোঁট টিপে হাসলো। তবে বাকি তিনজন হেসে উঠল হু হু করে। পিউয়ের মধ্যে এতটুকু ভাবান্তর হলো না। সে উল্টে কাছে গিয়ে দাঁড়িয়ে বলল, আপনার চোখে সমস্যা আছে, সানগ্লাসটা খুলে তারপর দেখুন। মেকআপ না চিনলে এরপর তো বলবেনই আমি কি মেকআপ করেছি। দুলাভাই আপনি বলুন, করেছি? সৈকত দুদিকে মাথা নাড়ল। তার বাম পাশে বসা মইনুল জিজ্ঞেস করলো, তা আপনি মেয়ের কি রকম বোন হন? পরিচয় কি দিতেই হবে? দিলে ভালো হয়। আপনি কি আমার পরিচয় জানতে চান ভাইয়া? সৈকত ইতপূর্বে পিউকে দেখেনি, দেখেছি পুষ্পকে। পুষ্পর সাথে পিউর আদল মিলিয়ে বলল, আপনি বোধহয় পুষ্পর কেউ হন, তাই না? কার কি হই ওসব ছাড়ুন, আপনারা আমাকে দেখুন। তারপর দু হাতে ভর দিয়ে সামনের দিকে একটু ঝুঁকে বলল, আচ্ছা বলুন তো আমি দেখতে কেমন? ভ্যাবাচাকা খেলো সবাই। প্রবল বিস্ময়ে একে অন্যের মুখ চাওয়াচাওয়ি করলো। গ্রামে এরকম প্রশ্ন কোনো মেয়ের মুখে? মেয়েগুলো তো উল্টো লজ্জায় ধারে কাছেই ঘষে না। সাব্বির সৈকতের কানের কাছে মুখ এনে বলল, মেয়েটা মনে হয় শহরের। ভাইয়ের গানে কি বলছেন? সামনাসামনি প্রশংসা করতে বুঝি লজ্জা লাগছে? সাব্বির তটস্থ হয়ে বসে বলল, না মানে। মইনুল বলল, সরাসরি জিজ্ঞেস করছেন এতটুকুই লাগছিল। তাহলে কাজ করুন ভাইয়ারা, রুমালটা নিয়ে আপনাদের নাক চেপে বসে থাকুন। জড়তাহীন কথাবার্তা ছেলেটা খানিক থতমত খেলো। সাব্বির এগিয়ে এসে বলল, আচ্ছা লজ্জাশরম বিসর্জন দিলাম, দেখি বিআইন সাহেবা কেমন। ওকে এগোতে দেখি পিউ সোজা হয়ে দাঁড়ালো, মুখ বেঁকিয়ে বলল, আপনারা তো চরিত্র দারুণ সমস্যা, মেয়ে দেখলেই এগিয়ে আসেন। ছি। সাব্বির অবাক হয়ে বলল, আপনিই না বললেন আমি বললেই আপনি আসবেন? না বাবা, বরের ভাই যদি এরকম হয়, বরের চরিত্র ভালো তো? সন্ধিহান কণ্ঠে সৈকত উদ্বেগ নিয়ে বলল, এই না না, আমার চরিত্র ভালো। সাব্বির নির্বোধ বনে বলল, মানে কি, আমি কি দুশ্চরিত্র? তাই তো মনে হচ্ছে। এখানে থাকা নিরাপদ না, যাই বাবা। তারপর ছুটে গেল পিউ। মইনুল হতবাক চেয়ে বলল, কতটুকু মেয়ে আর কি কথাবার্তা, সাইজের সাথে মিল নেই। মইনুলের পাশে বসা কবির একটু নিরামিষ ধরনের, এতক্ষণ ছিল চুপচাপ। সে বলল, ওসব বাদ দে, আপাতত সতর্ক থাক ভাইয়ার জুতো নিয়ে। সাব্বির কোনায় বসেছে, দায়িত্ব কিন্তু তোর। সাব্বির নিশ্চিত কণ্ঠে বলল, আরে হ্যাঁ হ্যাঁ, জুতো ঠিকঠাকই আছে, ভেতরের দিকে ঢোকানো একদম। থাকলে তো ভালোই, গেটে এমনিতেই টাকা কম দিয়ে বোকা বানিয়েছিস, এখন জুতো নিলে কত চাইবে ভাবতে পারছিস? আরে নেবে কিভাবে, আমি আছি না, আর কেউ তো এলোই না নিতে। বলতে বলতে একটু স্বয়ং জাগলো মনে। কি মনে করে চটপট খাটের ঝোলানো কাপড়টা তুললো, বসে থেকে নিচে উকি দিল, জুতো দেখা যাচ্ছে না। সাব্বির তৎপর নেমে দাঁড়ালো, নিচু হয়ে ভালো করে চেয়ে দেখলো জুতো নেই। আর্তনাদ করে বলল, ভাই জুতো তো নেই। সবাই উত্তেজিত হয়ে বলল, কি? কে নিল? সাব্বির সোজা হয়ে দাঁড়ালো, মাথায় হাত দিয়ে এলোমেলো দৃষ্টি ফেললো কিছুক্ষণ, পরপর সচেতন কণ্ঠে বলল, ওই মেয়েটা না তো? মইনুল বলল, ও হবে কি করে, খালি হাতে গেল তো। কবির বলল, নিশ্চয়ই আমাদের বোকা বানিয়েছে, না হলে হঠাৎ একটা মেয়ে এসে নিজের চেহারা দেখিয়ে বলবে কেন আমাকে দেখতে কেমন। সাব্বির সৈকতের দিকে চেয়ে বলল, আমাদের কথার তালে রেখে জুতো নিয়ে গেল, কি বুদ্ধি মেয়ের। আসসালামু আলাইকুম। রাশিদ ধূসরের দিক চেয়ে চেয়ে উত্তর করলেন সালামের। শুধালেন, এই কি ধূসর? আমার বন্ধু আঙ্কেল, একটা কাজে এসেছিল গ্রামে, তাই আপনাদের সাথে আলাপ করাতে নিয়ে এলাম। মুহূর্তের মধ্যেই রাশিদ গমগমে হাসলেন। ও তোমার বন্ধু? বাবা, খুব ভালো করেছো। তা বাবা, কি নাম তোমার? ইকবাল বিনস্র জবাব দিল। ইকবাল হাসান। বেশ বেশ, এই গ্রামে কি কাজে এলে? ধূসর বলল, ও জেলা সভাপতি আঙ্কেল, মাঝে মধ্যে বিভিন্ন গ্রামে যায় দলের পক্ষ থেকে, ওখানকার মানুষের সুবিধা অসুবিধা দেখে, সেরকম কাজই এসেছিল। ও তাই নাকি, বাহ ভালোই তো। ইকবাল ধূসরকে বলল, পরিচয় তো হয়েছে, আমি তাহলে এখন যাই। ধূসর বলল, হ্যাঁ যা, গাড়ি তো আনিসনি, বাস পেতে পেতে সন্ধ্যা হবে, একটু অসুবিধা হবে পৌঁছাতে, তবে সমস্যা নেই, ওকে। ইকবাল মাথা দুলিয়ে বলল, আচ্ছা আসি তাহলে আঙ্কেল। রাশিদ ভ্রুকুচকে বেগ নিয়ে বললেন, এই দাঁড়াও দাঁড়াও, কোথায় যাবে? চলে যাব আঙ্কেল। চলে যাবে মানে? এই ধূসর, বাবা তুমি এত বুদ্ধিমান ছেলে হয়ে এরকম কি করে বলছো বলো তো? ও তোমার বন্ধু, তোমার অতিথি, মানে আমাদেরও অতিথি। ও
ও এসে আবার যাবে কেন? আজ এখানেই থাকবে। আমার মেয়ের বিয়ে, আর তোমার বন্ধু এসেও ফিরে যাবে, এটা কোনো কথা? ইকবাল বলতে গেল, কিন্তু আঙ্কেল। হুম, কোনো কিন্তু না। কাল তো ধূসররা ফিরছেই ঢাকাতে, তুমি গেলে ওদের সঙ্গে যাবে। আজ আর ফেরাফিরি নয়। ধূসর, তোমার বন্ধুকে কিন্তু কোথাও ছাড়াছাড়ি ছাড়বা না আজকে। তুমি বরং ওকে নিয়ে খেতে বসো। ও না, তুমি তুমি তো সার্ভ করবে বলেছিলে, তাহলে বরং পোলাওর বাটিটা নাও, আর আমি ওকে নিয়ে যাই, কেমন? ধূসর মাথা দোলায়, পর মুহূর্তে চিন্তিত কণ্ঠে বলল, ইকবাল থাকার সমস্যা হবে না তো আঙ্কেল? না, আসলে ও রাজনীতিবিদ, বড় আব্বুর রাজনীতি, এতটুকুই রাশিদ বুঝে নিয়ে বললেন, আরে চিন্তা নেই দুলাভাই, আমি সামলে নিব। ইকবাল, তুমি এসো আমার সঙ্গে। সে বাধ্য ছেলের মতো বলল, জি আঙ্কেল। তারপর দুজন কদম ফেললো সামনে। ইকবাল যেতে যেতে ফিরে তাকালো। ধূসর ঠোঁট কামড়ে হেসে ভুরু নাচালো। ইকবাল দুপাশে মাথা নেড়ে কপালে চার আঙ্গেল ঠেকিয়ে সেলুট দিল। ধূসরের পাতলা ঠোঁট উঠে এলো একপাশে, আশেপাশে তাকালো। আস্তে আস্তে টেবিল ভরে যাচ্ছে মেহমানে। সে দাঁড়িয়ে থাকলো একদম, যেই টেবিলে নারী শূন্য, শুধুমাত্র পুরুষ বসেছে, এগিয়ে গেল সেখানে। দায়িত্ব থাকা ছেলেটিকে বলল, এখানে আমি দিচ্ছি, তুমি অন্য টেবিলে যাও। মারিয়ার মন আকুপাকু করছে বাইরে যাওয়ার জন্য। ওখানকার শোরগোল দুই তাল অবধি শোনা যাচ্ছে, অথচ বর্ষা একা ওকে রেখে যেতেও পারছে না। শেষে এখান থেকে তাকে সুমনা বেগম উদ্ধার করলেন। ঘরে ঢুকে বললেন, ওর কাছে আমি বসছি মারিয়া, তুমি নিচে চলে যাও। মারিয়া দ্বিধাদ্বন্দ্বে পড়ল যাবে কিনা। বর্ষার মলিন মুখশ্রী, বেলাল কেঁদে কেটে যাওয়ার পর থেকে এক ফোঁটা হাসিনি সে। মারিয়া সিদ্ধান্তহীন দৃষ্টিতে চেয়ে রইল তার মুখের দিকে। বর্ষা তাকালো, হাসার চেষ্টা করে বলল, যা, আমি তো একটু পরেই আসবো। মারিয়া স্বস্তি পেল, ঝটপট উঠে গেল বিছানা থেকে। স্প্রত পায়ে চলল নিচে। সাদীপ নতুন আরেকটা পাঞ্জাবি গায়ে জড়িয়ে বেরিয়েছে। তার মন মেজাজ খারাপ। সেটুকু আরও খারাপ হলো প্যান্ডেলে এসে পিউকে দেখে। ওর গায়ের মেরুন লেহেঙ্গা দেখে প্রথমে মন কাড়া লাগলেও এখন লাগছে ভীষণ বাজে। ম্যাচিং হয়েও হলো না, আফসোস। সাদিফ দাঁড়িয়ে থাকলো। পিউ বরের জুতো নিয়ে গভীর আলোচনায় ব্যস্ত শান্তাদের সাথে। সে বুকের সাথে হাত ভাঁজ করে চেয়ে রইল ওর দিকে। অল্প অল্প হাওয়া পিউর চুল উড়ে মুখে পড়ছে। কথার ফাঁকে সে গুজে দিচ্ছে কানে। ডাগর ডাগর চোখ দুটো আরও বড় হচ্ছে আলোচনায়। সাদিফের মাত্র বিগড়ে যাওয়া মেজাজ প্রশান্ত হয়ে ফিরে এলো। দৃষ্টিতে ভিড়ল মুগ্ধতা। আরও একবার ঘোষণা করলো, মেয়েটাকে তার চাই। কবে কিভাবে কোনোদিন পিওকে এত মনে ধরেছে সে জানে না। চোখের সামনে দেখতে দেখতে খুঁয়েছে হৃদয়। পিউ একটা বড় হওয়ার পর থেকে সাদিফের বসন্ত কেটেছে ওর নামে। হয়তো পিউ এত চঞ্চল ছটপটে বলেই এই মন হারানোর সংজ্ঞা নেই, নেই দিনক্ষণ। তবু সাদিফ জানে পিউ তার অন্তরণের অংশ। ওকে একটু হাসতে দেখলে পাশে ব্যথা হয়, বুক ধুকপুক ধুকপুক করে। পিওর হাতের ঠান্ডা জল আর তৃষ্ণা মেটায়। এর নাম কি ভালোবাসা না? তাহলে নিঃসন্দেহে সে জানাবে, পিউকে সে ভালোবাসে। বহুদিন বহু আগ থেকে ভালোবাসে। শুধু মেয়েটা বড় হোক, ভার্সিটি গণ্ডিতে পা রাখুক, একদম সোজাসুজি পুরো পরিবারকে জানাবে সে। বড় চাচুর কাছে চেয়ে নিবে ওকে। এই তো আর কিছু দিনের অপেক্ষা। এই ভাইয়া, ওখানে কি করছো? এদিকে আসো। পিউ হঠাৎই ডেকে ওঠে। ধ্যান ভাঙল তার। নেড়ে চেড়ে পা বাড়ালো। প্রতিটি কদমে শান্ত চোখে দেখতে থাকে পিউয়ের মুখখানি। এই ছোট্ট চেহারায় কি মায়া, কি স্নিগ্ধতা, কি শান্তি। কাছে এসে দাঁড়াতেই পিউ ব্যস্ত কণ্ঠে বলল, বরের জুতো চুরি করেছি বুঝলে, এখন এটা লুকাতে হবে। তুমি একটু বুদ্ধি দাও তো, কোথায় লুকাই? সাদিব মোহ থেকে বেরিয়ে আসে। নিজেকে সামলানোর অনবদ্য ক্ষমতা তার। বাকি প্রেমিকদের মতো প্রেয়সীর দিকে হাঁ করে তাকিয়ে থাকে না। পিউ কোনো দিন বলতেও পারবে না এরকম দেখেছে। সে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, বাড়ির ভিতর রাখবি? না, ঠিক হবে না, কারো হাতে পড়তে সমস্যা হবে। শান্তা বলল, আমিও সেটাই বলছি, কোথায় রাখা যায়? তারা পাঁচজন চিন্তায় পড়ল। বাকিদের একটা হলেও পুষ্পর চিন্তার কারণ দুটো। সে ক্ষণে ক্ষণে সতর্ক চোখে ইকবালকে দেখছে। এই তো বরযাত্রীর সাথে কবজি ডুবিয়ে খেতে বসেছে লোকটা। হাসি ধরছে না, দাঁত কপাটি সব উন্মুক্ত। পুষ্পর রাগ হলো, নাকের পাটা ফুলে উঠল। তাকে দুশ্চিন্তায় মেরে ফেলে এই লোক খাচ্ছে। সুপ্তিও অনেকক্ষণ ভাবলো। আইডিয়া মাথায় আসতেই হৈ হৈ করে বলল,
পেয়েছি। আচ্ছা, ধানের ঘরে রাখলে কেমন হয়? ওখানে তো আজ কেউই যাবে না। সাদিব বলল, বুদ্ধিটা খারাপ না। পিউ বলল, রেখে আসি তাহলে। যা। সৈকতের পায়ের সাইজ নিঃসন্দেহে পিউর 10টা পায়ের সমান। সে পা থেকে জুতো খুলে হাতে নিয়ে এবারে এর মধ্যে রোহান ছুটে এলো। রুম্পা বেগম ওকে দিয়ে খবর পাঠিয়েছেন বরের হাত ধোয়াতে হবে। পুষ্প এমনই সময়ে হলে যেত, কিন্তু যেখানে ইকবাল স্বয়ং উপস্থিত সেখানে প্রশ্নই ওঠে না। ওই লোক এমনিতেই সন্দেহবাতিক। শান্তা সত্যি ছোট মানুষ। এতগুলো ছেলের মধ্যে ওদের একা পাঠানো ভালো হবে। পুষ্প বলল, পিউ তুই যা। পিউর বুক ছ্যাদ করে উঠল। মাথা খারাপ? ধূসর তাকে আস্ত রাখবে? জুতো নিতে গিয়ে কতগুলো সুরাজে পড়েছে। আর যাওয়া যাবে না, 19-20 হলে সর্বনাশ। ধূসর পাই জিন্দা কবর দিয়ে দিবেন। সাদিব ভাবল সে মানা করবে। এর আগে পিউ বলল, না না না, আমি যাব না। কেন? আমি এসব পারবো না। মৈত্রী আপু কই? ওনাকে তো আর দেখলামই না। কল দিচ্ছি। পুষ্প ফোন উঠালে সাদিব বাধা দিল, না থাক, দিস না। শালিদের মধ্যে আর কেউ নেই? ওই তো মারিয়া আপু আসছে। মারিয়া তক্ষুনি উজ্জ্বল পায়ে এসে সভায় ভিড়ল। সাদিব ওকে দেখে মুখ ঘুরিয়ে ফেললো আরেক দিকে। মারিয়া কপাল কুঁচকে ভেঙচি কাটলো মনে মনে। এই লোক কি ভাবলো যে অন্যদিকে মুখ ফেরালো, আর সেও অপমানিত হয়ে গেল। অসহ্য। সে আস্ত সাদিবকে ছুঁড়ে ফেললো মাথা থেকে। বাকিদের দিকে চেয়ে বলল, আমাকে নিয়ে কথা হচ্ছিল? পুষ্প বলল, হ্যাঁ তোমাকে দরকার। বলো কি করতে হবে পারি? বরের হাত ধোয়াতে হবে। এটা আর এমন কি? সেটাই তো, এই সামান্য কাজে আমরা কেউই যেতে চাইছি না। তুমি বাকি, তুমিই যাও। যাচ্ছি, কিন্তু হ্যাঁ, টাকা পয়সা যা পাবো সেটা শুধু আমার মেয়েদেরই। ছেলেরা কিন্তু ভাগ পাবে না। সাদিব ইঙ্গিত বুঝে তাকালো, নাক মুখ কুচকে বলল, এমন ভাব করছে যেন আমি থালা নিয়ে বসে আছি, যে সে হাত ধুয়ে কখন টাকা আনবে আর আমাকে দেবে। মারিয়া পুষ্পর দিক চেয়ে বলল, আমি কি কারো নাম বলেছি? অহেতুক লোকজন খেপে যাচ্ছে কেন? সাদিব পুষ্পকে বলল, নাম বলেনি, মানে কথাটা আকাশে ছুঁড়েছে আর সেটা এসে পড়েছে আমার গায়ে। খেপে যাওয়া স্বাভাবিক না? মারিয়া বলল, বুঝলাম না পুষ্প, আজকাল ছেলেরা এত মেসি টাইপের কেন হয়? সম্মান টম্মান নেই এদের? যেখানে সেখানে বা হাত নিয়ে চলে আসে। পুষ্প, তুই বলে দে। আমি সাদিব মানুষ বুঝে কথা বলি। আমি তো তাকে বলিনি কিছু, যে অযথা উত্তর করছে কেন? আজও মেয়ে মানুষ এত হ্যাংলা কেন? রেগে মেগে উঠল মারিয়া। এই পুষ্প, এইসব লোককে থামতে বলো বলছি, নাহলে কিন্তু খুব খারাপ হবে। পুষ্প, তুই বলে দে। আমি কারো কর্মচারী নই যে হুকুম মেনে চলবো। থামতে বললে থামবো। নিজের মতো চলুক না। আমি তো কিছু বলিনি, শুধু আজে বাজে কথা বলতে মানা করো। আমার মুখ, আমার ইচ্ছে, যা মন চায় তাই বলবো। পুষ্প একবার মারিয়ার দিকে দেখছে, একবার সাদিবকে। মাঝখানে সে পড়েছে বিপদে। শান্তা, শক্তি, পিউ তিনজনই হা হয়ে সব শুনছে। একটা কথা কেউই বুঝতে পারছে না, এরা ঝগড়া করছে কেন। কথা কাটাকাটি চরম পর্যায়ে যেতেই পুষ্প খেই হারালো। দুহাত তুলে চেঁচিয়ে বলল, ও প্লিজ চুপ করো তোমরা। দুজন হাঁ করেও থেমে যায়। মারিয়া ফের ভেঙচি কেটে আরেক দিকে ফিরল। সাদিবও বিরক্তি নিয়ে ঘুরে গেল। পুষ্প বলল, এটা বিয়ে বাড়ি, তোমাদের ঝগড়া করতে হলে অন্য কোথাও যাও। মারিয়া বলল, আমার বইয়ে গেছে যার তার সাথে ঝগড়া করতে। সাদিবও বলল, আমারও বোধ খেয়ে কাজ নেই। এর থেকে রাস্তায় বেরিয়ে একটা কুকুরকে ঘেউ ঘেউ শুনে আসি, ভালো হবে। মারিয়া ঘুরে বলল, খুব খারাপ হয়ে যাচ্ছে। সাদিবও ঘুরে তাকালো। হলে হচ্ছে, কি করবেন? রাগে মুখ লাল হয়ে এলো মারিয়ার। আপনাকে আমি। সাদিব বিনা বিলম্বেতে বলল, কি আমাকে হুমকি দিতেই এত তোতলান? হ্যাঁ, সে আবার আসে সাদিবের সাথে লাগতে? পুষ্প উত্তেজিত হয়ে বলল, এই তোমরা চুপ করবে? ভাই প্লিজ, আসল আসল কাজ কিছুই হচ্ছে না। দুজনেই নিশ্চুপ, অথচ একে অন্যকে ক্ষুব্ধ নজরে দেখছে। পুষ্প দুটোকে পুরোপুরি এড়িয়ে গেল। পিউকে বলল, তুই যা, জুতো রেখে আয়। পিউ মাথা নাড়ল। মারিয়া শান্তাকে বলল, তাহলে চলো আমরা আমাদের কাজে যাই। সাদিব নিষ্প্রণ কণ্ঠেই বলল, এমন ভাব করছে যেন পৃথিবী উদ্ধার করতে যাচ্ছে। মারিয়া দাঁত চেপে বলতে গেল কিছু। পুষ্পর অবস্থা বেগতি বুঝে বলল, উফ ভাইয়া তুমি না। এই তুমি চলো তো আমার সাথে। সাদিবের বাহু আঁকড়ে হাঁটা ধরল সে।
আপাতত পরিবেশ শান্ত করাই উদ্দেশ্য। পিও যেতে যেতেও থেমে গেল। ওদের পেছন থেকে দেখে মুচকি হেসে উৎফুল্ল কণ্ঠে বিড়বিড় করলো, রাবনে বানা দে জড়ি। ইকবাল খেয়ে দিয়ে উঠল সবে, পেট কানায় কানায় ভর্তি, একটু জল রাখারও জায়গা হবে না। ওর টেবিলের দায়িত্ব ছিল মোতালিব, ধূসরের বন্ধু বলে একটু বেশি সমাদর করেছেন, আর সেই সমাদরের তোপে এখন হাঁটতে গেলেও পেটের খাবার লাফিয়ে উঠছে। সে চেয়ার ছেড়ে একবার চারপাশে তাকালো, জোয়ান জোয়ান ছেলেতে গিজ গিজ করছে, এরকম জায়গায় পুষ্প আছে ভাবতেই তার গায়ে কাটা দিচ্ছে। মেয়েটা মারাত্মক সুন্দরী, ঢাকায় থাকলেই তার ঘুম হয় না রাতে, আর সেখানে এত ক্রস দূরে থাকলে তো হয়েই গেল। একটু বেশি ভালোবাসে যে, অথচ পুষ্প সেসব বোঝেই না। কিছু বললে নিষেধ করলেই ভাবে সন্দেহ করছি। শাড়ি পরতে মানা করায় কত ঝগড়াই না করেছিল। সে নিশ্চিত শাড়ি পরলে পুষ্পকে আস্ত একটা পরীর মতো লাগতো। তখন যদি কারো পছন্দ হয়ে যেত, কোনো মুরব্বি যদি ছেলের বউ হিসেবে পছন্দ করতেন, তখন কি হতো? কিন্তু এসব মেয়েটা কে বুঝাবে? তার ধারণা পুরুষের ভালোবাসা বুঝতে নারীদের কয়েকবার জন্ম নেওয়া প্রয়োজন। এক পুরুষকে বুঝতেই যাদের এক জনম ফুরিয়ে যায়, সেখানে মন বোঝাতেও দূরের ব্যাপার। ইকবাল ভাবনা চিন্তা করতে করতে ট্যাপের দিকে এগোলো। উঠোনের একপাশে একটা ছোট্ট ট্যাপ বসিয়েছে রাশিদ। পানির লাইন আসছে সরাসরি টাঙ্কি থেকে। এই আয়োজন আজকের জন্যই বরাদ্দ, যাতে অতিথিরা খেয়ে সন্দেহের হাত ধুতে পারে। ইকবাল ঝুঁকে ট্যাপ ছাড়ল, সাবান দিয়ে কচলে কচলে হাত ধুয়ে সোজা হতেই পুষ্প এসে দাঁড়ালো সামনে। আচমকা এসে যাওয়া থতমত খেলো সে, ধাতস্থ হয়ে দীর্ঘ হেসে বলল, কি খবর মাই লাভ? এখানে আসার কারণ? পুষ্পর সুর শক্ত। ইকবাল টেনে টেনে বলল, তুমি যেখানে আমি সেখানে, সে কি জানো না? ঢং বাদ দাও, হুট করে এভাবে চলে এলে। ধূসর ভাই সন্দেহ করলে কি হতো? চাপা সুরে হাসলো ইকবাল, বলল, করেনি তো। করলে? আমি জানতাম করবে না। সমজান্তা সমসের তুমি না। তারপরের ভার্সন। পুষ্প চেতে গেল, ফাজলামো করো না, আমি চিন্তায় মরছি ইকবাল, আর তুমি? তোমার আবার চিন্তা? তুমি চিন্তায় থাকো নাকি মানুষকে চিন্তায় রাখো? কাল থেকে ফোন বন্ধ কেন? পুষ্প উত্তর দিল না, কপাল কুঁচকে অন্যদিকে চেয়ে রইল। ইকবাল টেবিলের উপর থেকে টিস্যু এনে হাত মুছতে মুছতে বলল, তুমি জানো তোমাকে ফোনে না পেলে আমার টেনশন হয়। আগে একবার বলেছিলাম, যাই হোক ব্লক করবে না, তাহলে আবার কেন? বড় হবে না পুষ্প? পুষ্প তাকালো, কিছু বলতে গিয়ে একবার আশেপাশে দেখলো, আস্তে কিন্তু কান গলায় বলল, আমিও তোমাকে বলেছিলাম। আমার গলা শুনে তারপর হ্যালো বলতে, অথচ তুমি কি করলে? আগে কথা বলে ভরিয়ে ফেলেছ। পিউ ঠিক বুঝে ফেলেছে এটা তুমি। ও যদি ধূসর ভাইকে বলে দেয় তখন? ইকবাল নিরুদ্বেগ। দিলে এতক্ষণে দিত। ও কিছুই বোঝেনি। তোমার মতো বেশি বোঝা পাবলিক সে নয়, ও ভালো মেয়ে। তুমি একাই সব বোঝা, বাকি সবটাই ঘাসের মুখ দিয়ে চলে, কারণ তারা গরু। ইকবাল ভুল শুধরে দেওয়ার ভঙ্গিতে বলল, হুম, গাভী, কারণ তুমি মেয়ে। পুষ্প চোখ রাঙাতে হেসে ফেলল। টানা 3 দিন পর চোখের সামনে মনের মানুষ আর তার ঝকঝকে হাসি দেখে পুষ্পর রাগ কমে আসে, তবে দমে যায় না। চোখ ফিরিয়ে বলে, এভাবে এসে ঠিক করনি। কি করব বলো পুষ্প রানী? প্রেমে এমন কালো জাদু করেছ, সুতোয় টান পড়লেই ঠিক ভুলে ভুলে যাই। আজও গিয়েছি, তাই তো ছুটে এলাম। পুষ্প চোখাচোখে তাকিয়েও হেসে ফেলে। ইকবালের পেছন থেকে আমজাদকে আসতে দেখলো হঠাৎ। সে আনিসের সাথে কথা বলতে বলতে আসছেন, দেখেনি এদিকে। পুষ্প ভীত কণ্ঠে বলল, এই রে, আব্বু আসছেন। এরপর দ্রুত পায়ে দৌড়ে গেল। ইকবাল দীর্ঘশ্বাস ফেলে বলল, সব শ্বশুরই জামাইদের জীবনের প্রধান প্যারা। আমজাদ খেয়াল করেননি ওকে, পাশ কাটিয়ে যাচ্ছিলেন। অকস্মাৎ ইকবাল বলল, আসসালামু আলাইকুম। ওয়া রাহমাতুল্লাহি অবরাকাতু আঙ্কেল। লম্বা চওড়া সালাম, আর হঠাৎ কথা বলার ভদ্রলোক ভরকালেন। হতভম্ব নজরে চেয়ে ইকবালকে দেখে ভ্রু গুটিয়ে বলল, তুমি ইকবাল না? ইকবাল মনে মনে বলল, এই শুরু হলো ব্যাটার কপাল গোছানো। মুখে হেসে বলল, জি আঙ্কেল। তুমি এখানে? ধূসরের সাথে দেখা করতে এলাম। আমজাদ সিরিয়াস হয়ে শুধালেন, কেন, কি দরকার? এমনি আঙ্কেল, কোনো দরকার নেই। ও আমার বেস্ট ফ্রেন্ড তো, ওকে ছাড়া ঢাকায় ভালো লাগছিল না। তাই নাকি? কিন্তু আমার কেন যেন তোমার কথা বিশ্বাসযোগ্য মনে হলো না। কেন বলো তো বাবা? তোমার চেহারা দেখলেই কেমন চোর চোর ভাব পাচ্ছি। ইকবালের মেকি হাসি মুছে গেল। বিড়বিড় করে বলল, কি শিয়ান লোক,
ঘুরিয়ে পিছিয়ে অপমান করে দিল। বলল, না না আঙ্কেল, সত্যি বলছি। আমজাদ মাথা নাড়লেন। মিথ্যে না বললেই ভালো। আমি চাইও না তুমি মিথ্যে বলো। ধূসরকে রাজনীতির ভূত যত ছাড়াতে চাই তত ঘাড়ে চেপে বসে। শুরুটা অবশ্য তোমার জন্যই। তুমি তো ওকে সাহায্য করেছিলে, উস্কাচ্ছিলে। ইকবাল বেখেয়ালি বলল, জি আঙ্কেল। না আঙ্কেল, আমি তো ওকে বারণ করি পার্মানেন্টলি না আসতে। আপনার অফিসে থাকুক ও, ও তাই চায়। আমজাদ সন্দিহান কণ্ঠে বললেন, তাহলে নিজে ছাড়ছো না কেন? ইকবালের কথা বন্ধ হয়ে গেল। আমজাদ শিকদার বাঁকা হাসলেন, কাজ চাপড়ে বললেন, তাড়াহুড়ো নেই, সময় আছে শুধরানোর। ভেবেচিন্তে এগিয়েও। এমন না হয় যে বয়স শেষ অথচ কপাল চাপড়ানোর শেষ হলো না, বুঝেছ? ইকবাল মাথা দোলায়। আমজাদ শিকদার বললেন, খেয়েছো? জি। চলো আনিস। তারপর এগিয়ে গেলেন সামনে। ইকবাল মুখ কুঁচকে চেয়ে রইল, বিড়বিড় করলো, শালা শ্বশুর একটা জিনিস, এর জামাই হতে জান বেরিয়ে যাবে কনফার্ম। শেষমেশ মেয়েপক্ষই জিতল। হাত ধোয়ানো আর জুতো লুকানো বাবদ আরও 8,000 টাকা হাতালো তারা। আর সেই নিয়ে সাব্বিরকেই ঝাড়ছে সবাই। গেটে খুচরো ধরানোর প্ল্যান তারই ছিল। ছেলেটা চুপসে থাকলো সারাক্ষণ। কোনো বুদ্ধি তার খাটালো না কোথাও। জুতো এমন জায়গায় রেখেছিল পিউ, খুঁজে পাওয়াটাই দুঃসাধ্য। খাওয়া দাওয়া সব কিছুর পাট চোকাতে প্রায় 3টা বাজলো। সবশেষে বর নিয়ে ঢোকা হলো বাড়ির ভেতর। বর্ষাকে নামানো হলো নিচে। বসার ঘরে আসন বিছিয়ে দুজনকে মুখোমুখি বসানো হয়। কাজী সাহেব বিয়ে পড়ালেন। পিও এক কোণায় চুপচাপ দাঁড়িয়েছিল। জটলার ভিতর ভুলেও যায়নি, যথেষ্ট শিক্ষা হয়েছে তার। কালকের ওই ঘটনার পর আবার ধূসরের হুমকি, এরপর গিয়ে ভিড় ঢেলে দাঁড়াবে। তার কলিজায় অত সাহস নেই। বিয়ে পড়ানোর মধ্যেই শুরু হলো বর্ষার কান্না। প্রথম দিকে গুনগুন করে কাঁদলো, একটা সময় চিৎকার শুরু হয়। ময়মনা খাতুন মেয়েকে জড়িয়ে কাঁদতে কাঁদতে বললেন, মূর্ছা গিয়েছেন। আত্মীয় স্বজনদের মধ্যে একটা মানুষের চোখও শুকনো নেই। বেলাল শক্ত হাস্যরিস, দুষ্ট ছেলেটাও চক্ষু দুটো লাল হয়ে ফুলে গিয়েছে। মারিয়া হেঁচকে উঠেছে। পুষ্প, মিনা বেগম, তার বোন শিউলি বেগম, রুম্পা, কেউ বাদ নেই। কান্নার শব্দে বিয়েবাড়ি শোকস্তব্ধ মুহূর্ত। কাকে ধরে কাকে সামলাবে হিমশিম খাচ্ছে পুরুষগণ। রাশিদ চোখ মুছছেন বারবার, অশ্রু বাদ মানছে না। অনেকক্ষণ নিজেকে ধরে রাখলেও আমজাদ শিকদার কাঁধে হাত রাখতেই গা ভেঙে কেঁদে ফেললেন। এর মধ্যে বর্ষা এসে বুকে আছড়ে পড়ল, আর সহ্য করা গেল না। রাশিদ শব্দ করে কেঁদে উঠলেন। বেলাল এসে পাশে দাঁড়ালো, ছোট কণ্ঠে বলল, আপু যাস না। বর্ষাকে আর দেখে কে? সে ডান হাতে ভাইকে জড়িয়ে ধরে, হায় হুতাশ করে কাঁদে। পেছনে ফিরে বোন, বন্ধু সবাইকে খোঁজে। বরপক্ষের লোকজন, এলাকার অনেক মানুষের সমাগম ঠেলে চোখ পৌঁছায় না সেখানে। সে খামচে ধরে বাবার পাঞ্জাবি, যাবে না, কিছুতে যাবে না। একটা সময় অজ্ঞান হয়ে বাবার গায়ের উপরই ঢেলে পড়ল। রাশিদ চোখ মুছে সৈকতকে বলল, ওকে নিয়ে যেতে হবে এখনই। জেগে গেলে যেতে চাইবে না। বর্ষাকে বুকের সাথে চেপে ধরে ধরে গাড়ি অবধি এলেন রাশিদ। সৈকত উঠল আগে। অচেতন মেয়েটাকে মাইক্রোতে বসাতে সে বুকে নিল। রাশিদ ভেজা কণ্ঠে বললেন, আমার মেয়েটাকে দেখো বাবা। চিন্তা করবে না বাবা, আমি ওকে দেখে রাখবো। রাশিদ স্বস্তির মাথা নাড়লেন। বাড়ির মূল দরজার কাছে তখন প্রচণ্ড ভিড়। যারা বিয়ে খেতে আসেনি তারা অবধি দাঁড়িয়ে। মারিয়ার শ্বাসকষ্ট আছে, কাঁদলে নিঃশ্বাস নিতে পারে না। রওনাক মারা যাওয়ার সময় দেখেছিল ধূসর, যে যাচ্ছিল গেটের দিকে। মারিয়াকে কাশতে কাশতে চেয়ারে বসতে দেখে দাঁড়িয়ে গেল। মেয়েটা বুকে হাত দিয়ে শ্বাস নিচ্ছে। ধূসর অবস্থা ভালো না দেখে এগিয়ে গেল। নরম সুরে শুধালো, খারাপ লাগছে মারিয়া? সে তাকালো, চক্ষু গম্ভীর পানি নিয়ে বলল, বর্ষা চলে গেছে তাই না ভাইয়া? হ্যাঁ। একটু জড়িয়েও ধরতে পারলাম না। বলতে না বলতেই ঠোঁট ভেঙে কেঁদে ফেলল মারিয়া। ধূসর মাথায় হাত বুলিয়ে বলল, কেঁদো না, দেখা তো হবে আবার। তার মনে হলো ঠিক রওনাকের সান্ত্বনা পেল। ভাইয়ের মাথায় হাত বোলালো। কান্নার তোপে দিক বিদেক শূন্য হয়ে ধূসরের কোমর আঁকড়ে ধরল 2 হাতে। হাই হুতাশ করে বলল, আমার সব কাছের মানুষ দূরে চলে গেল ভাইয়া। প্রথমে ভাইজান গেল, এখন বর্ষাটাও। মারিয়া এভাবে জড়িয়ে ধরায় ধূসরের মোটেও অস্বস্তি হলো না। সে স্বাভাবিক চুলে হাত বোলাতে বোলাতে সান্ত্বনা দিল, বোকা মেয়ে,
পরশু তো দেখবে আবার, কেঁদো না, শরীর খারাপ করবে। বসার ঘর তখন শূন্য। যে কজন আছেন তারা ময়মনা খাতুনের ঘরে চেষ্টা করছেন তার জ্ঞান ফেরানোর। বাকিরা এগিয়ে দিতে গিয়েছে বর্ষাদের। শান্তা, সুপ্তি আর রোহানকে দেওয়া হয়েছে তার সঙ্গে। পিউকেও বলা হলো। মিনা বেগম দিলেন না। ওর পরীক্ষার জন্যই তারা কাল রওনা করবেন। আবার মেয়েটা বড় হলেও বুদ্ধি হয়নি, নিজেকে সামলে থাকতে পারবে? অথচ তিনি জানেন না, তিনি বললেও পিউ যেত না। সে কি ধূসরকে ফেলে কোথাও যায়? আর ধূসর দিত? পিউ অত লোকের মধ্যে আশেপাশে তাকিয়ে ধূসরকে খুঁজল, না পেয়ে বাড়ির দিকে এগুলো। সদর দরজায় পা রাখতে সামনের দৃশ্য দেখে থমকে দাঁড়ালো। মাথায় পড়ল বজ্রপাত। সে স্তম্ভিত। চেয়ারে বসা মারিয়া আর ধূসরকে জড়িয়ে ধরা হাত, ওর হাত দুটো দেখে